আচ্ছা, তো ম্যাচ অ্যানালাইসিস ভিডিওটা তো নিশ্চয়ই দেখেছেন, যেখানে আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচেরই একটা অ্যানালাইসিস করছিলাম। আর্জেন্টিনা আসলে টপ নচ একটা প্রেসার্ড সিচুয়েশন কাটিয়ে ট্রাইবেকারে গিয়ে ইকুয়েডরকে হারিয়েছে। তো আজকের এই ভিডিওতে আর্জেন্টিনা ইকুয়েডরের ম্যাচ প্রসঙ্গ নিয়ে আরও একটা ভিডিওতে আলোচনা করছি, যেখানে মূলত আলোচনাটা থাকছে আর্জেন্টিনার হয়ে ওভারঅল কে কেমন খেলেছেন। আর এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে গেলে একেবারে শুরু থেকেই শুরু করতে হয়। গোলকিপার হিসেবে এমিলিয়ানো মার্টিনেজ পুরো 90 মিনিটে 2টার মতো সেভ দিয়েছেন, তবে 91তম মিনিটে অর্থাৎ অতিরিক্ত সময়ে গিয়ে একটা গোল কনসিড করে বসেছেন, যেটা এমি মার্টিনেজের পাশাপাশি আর্জেন্টিনার ডিফেন্সেরও ভুলগুলোই আসলে ইঙ্গিত করছে। শেষ মুহূর্তে এতটাই প্যানিক সিচুয়েশনে আর্জেন্টিনার ডিফেন্স চলে গিয়েছিল যে 5জন সিবি নিয়ে খেলার পরও এমন একটা গোল কনসিড করে বসা, যেটা নিশ্চিতভাবেই আর্জেন্টিনা ফ্যানরা মেনেই নিতে পারবেন না। লিওনেল স্কালোনি আসলে কি ট্রাই করতে গিয়েছিলেন, এতটা ডিফেন্সিভ অপশন আসলে কেন ট্রাই করছিলেন, সেটা তিনিই আসলে বলতে পারবেন। এরপর নিকোলাস তাগলিয়াফিকো লেফট ব্যাক পজিশনে খেলেছেন, ওভারঅল তার পারফরমেন্সটা ওকেই ছিল। সেন্টার ব্যাক পজিশনে ক্রিস্টিয়ান রোমেরো নিজের জায়গা থেকে অসাধারণ ছিলেন। লিসান্দ্রো মার্টিনেজ তো গোলই করেছেন, পরবর্তীতে যদিও তাকে সাবস্টিটিউট করে নেওয়া হয়েছে, তবে লিসান্দ্রো মার্টিনেজের এই গোলটাই কিন্তু একেবারে ইম্প্যাক্টফুল একটা পারফরমেন্স ছিল। নাহুয়েল মোলিনা তার জায়গা থেকে একেবারে রক সলিড পারফরমেন্স করেছেন। 4-4-2 ফরমেশনে এদিন আর্জেন্টিনা খেলেছে, যেখানে 4জন মিডফিল্ডারও ছিলেন। নিকো গঞ্জালেস লেফট উইংয়ে খেলেছেন, তার ডিফেন্সিভ ওয়ার্ক রেটটাই চোখে লেগেছে বেশি, তবে অফেন্সিভ প্লেতেও কিছু না কিছু কার্যকরিতা তিনি দেখানোর চেষ্টা করেছেন। আর এদিন কিন্তু আর্জেন্টিনা আসলে অফেন্সিভ প্লেতে খুব একটা সুবিধা করতে পারেনি, যেখানে লিওনেল মেসি কিংবা লাউতারো মার্টিনেজ খেলার পরও আসলে ফাইনাল থার্ডে আর্জেন্টিনা খুব একটা সুযোগই ওপেন করতে পারেনি। ইকুয়েডর সেই সুযোগটাই আসলে এই ম্যাচে আর্জেন্টিনাকে দেয়নি। এনজো ফার্নান্দেজ নিজের জায়গা থেকে কিছু চেষ্টা করেছিলেন, 2টা ইজি চান্স পেয়েছিলেন, আসলে অন টার্গেট শটই তিনি রাখতে পারেননি, যেটা তার এদিন অন্তত পক্ষে আপ টু দ্য পারফরমেন্স হিসেবে আমার কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টারও নিজের জায়গা থেকে একেবারে ভালো পারফরমেন্স করেছেন। রদ্রিগো ডিপল রক সলিড ছিলেন এমনটা বলার অবকাশ নেই, 2-একটা ল্যাকিংস তার আমরা দেখেছি, তবে ম্যাকঅ্যালিস্টার ডিপল এর আসলে নিজেদের পারফরমেন্সে উতরে যাবেন। এদিন আর্জেন্টিন প্লেয়াররা লিওনেল মেসিকে আসলে বারবারই খুঁজে বের করার চেষ্টা করছিল এবং পেয়েছিলও বটে, তবে ইকুয়েডরের যে ডিফেন্সটা এদিন অন্তত পক্ষে মেসি ইকুয়েডরের এই ডিফেন্সটা ভাঙতে পারেননি। কয়েকটা ভালো পাস দিয়েছেন, কিছু মোমেন্টাম আসলে ক্রিয়েট করার চেষ্টা করেছেন, তবে মেসির কর্নার থেকেই ম্যাকঅ্যালিস্টারের অ্যাসিস্টে শেষ পর্যন্ত আর্জেন্টিনা গোল পেয়েছে। আর এই একটা ইফেক্টিভ পারফরমেন্স ছাড়া মেসিকে আসলে খুব একটা প্রাণবন্ত এই ম্যাচে মনে হয়নি, কারণ মেসির ইনজুরি সমস্যা নিয়েও আসলে একটা কনসার্ন ছিল। এরপরও কিন্তু তিনি পুরো 90 মিনিট খেলাটা কন্টিনিউ করে গিয়েছিলেন, যে এই আশাতেই যে যদি কোনোভাবে ম্যাচটা ট্রাইব্রেকারে গড়ায় সেক্ষেত্রে তিনি যাতে আসলে ফার্স্ট পেনাল্টি কিকটা নিতে পারেন, কিন্তু সেখানেই আসলে মেসি নিজের উপরই হয়তো অতিরিক্ত প্রেশার নিয়ে ফেলেছেন, পেনাল্টি কিকটা বারে লাগিয়েছেন, একটা বানানকা শট ছিল নিশ্চয়ই জানেন। আর এই মিসটার পরও যে আর্জেন্টিনা এভাবে ঘুরে দাঁড়াবে সেটা হয়তো বা সেই মোমেন্টেও অনেকে ভাবেননি, কিন্তু এই আর্জেন্টিনা এভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ঘুরে দাঁড়িয়ে দেখানোর জন্যই আসলে বিশ্ব চ্যাম্পিয়ন, এরকম একটা রক সলিড পারফরমেন্সই আমরা দেখেছি। লাউতারো মার্টিনেজ নিজের জায়গা থেকে ওভারঅল ভালোই করেছেন, একটা চান্স পেয়েছিলেন, কাজে লাগাতে পারেননি। পরবর্তীতে নিকোলাস ওতামেন্দি সাবস্টিটিউট হিসেবে নেমেছেন, 5জন সেন্টার ব্যাকের একটা ব্যাকলাইন আর্জেন্টিনা ক্রিয়েট করেছিল, কিন্তু কাজের কাজ কিছু হয়নি। 91তম মিনিটে এই ব্যাকলাইনটি কিন্তু গোল কনসিড করেছে। জিওভান্নি লো সেলসো মিডফিল্ডে বদলে হিসেবে নেমেছিলেন, তিনিও মোটামুটি ভালোই খেলেছেন। হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের পরিবর্তে নেমেছিলেন। আলভারেজ যতক্ষণ মাঠে ছিলেন তার অফ দ্য বল মুভমেন্টের মাধ্যমে তিনি কিন্তু প্রতিপক্ষকে ব্যস্ত রেখেছেন। গঞ্জালো মন্তিয়াল, যিনি কিনা একেবারে শেষ মুহূর্তে 2-3 মিনিট আগেই আসলে সাবস্টিটিউট হিসেবে নেমেছিলেন, তাকে নামানোই হয়েছিল যাতে ট্রাইবেকারে আর্জেন্টিনা মন্তিয়ালের মাধ্যমে একটা গোল পেতে পারে। মন্তিয়াল আসলে ট্রাইবেকার বা পেনাল্টি শুট নিয়েছেন ক্লাব ক্যারিয়ার, এবং আর্জেন্টিনার হয়ে এখন পর্যন্ত মন্তিয়াল কোনো ট্রাইবেকার বা পেনাল্টি মিস করেননি, আর যে কারণে শেষ মুহূর্তে একটা পেনাল্টি শুট নেওয়ার জন্যই মন্তিয়ালকে নামানো হয়েছে এবং সেই কাজটা তিনি পারফেক্টলি করেছেন। ওভারঅল এই ছিল আর্জেন্টিনা শুরুর একাদশ থেকে শুরু করে বদলি প্লেয়ার সবারই পারফরমেন্স। এখানে আসলে ম্যান অফ দ্য পারফরমেন্স এমিলিয়ানো মার্টিনেজই ছিল, তার ধারে কাছেও আসলে অন্য প্লেয়াররা যেতে পারেননি। লিসান্দ্রো মার্টিনেজ হয়তো বা গোল করার মাধ্যমে আর্জেন্টিনাকে 90 মিনিটের খেলায় একটা ইফেক্টিভিটি এনে দিয়েছিলেন, যেটা আসলে পরবর্তীতে আর্জেন্টিনা কন্টিনিউ করতে পারেনি। আর লিওনেল মেসি ইনজুরির কারণে নিজের স্বভাবস্বরূপ খেলাটা খেলতে পারেননি, যাওয়ার আগে আরো একবার মেনশন করে যাচ্ছি। ওভারঅল এই একাদশে বা এই ম্যাচে আর্জেন্টিন প্লেয়ারদের মধ্যে কার পারফরমেন্সটা আপনার নিশ্চিতভাবেই ভালো লেগেছে, সবচেয়ে ইমপ্রেসিভ বলে মনে হয়েছে? আমার ক্ষেত্রে নামটা হবে ডিভো মার্টিনেজ বা এমিলিয়ানো মার্টিনেজ। সত্যিকার অর্থে ম্যাচ অ্যানালিসিস ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই এমিলিয়ানো মার্টিনেজ যতদিন আর্জেন্টিনার গোলবারের নিচে থাকবেন ততদিন ট্রাইবেকারে বা পেনাল্টি শট ঠেকানোর ক্ষেত্রে আমাদের আসলে চিন্তা কিসের? সত্যিকার অর্থেই আমাদের আসলে চিন্তা কিসের? এমি মার্টিনেজ যতদিন আছেন ততদিন আর্জেন্টিনাকে সার্ভ করে যাবেন ট্রাইবেকার বা পেনাল্টি শটে। তিনি যে আর্জেন্টিনার ত্রাতা হয়ে বারংবারই আসছেন সেটা কিন্তু এই ম্যাচেও তিনি প্রমাণ করেছেন।